টিউটর রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সাজেশন নিয়ে। চলো, তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের তৃতীয় সামেটিভ অর্থাৎ থার্ড সামেটিভ এর জন্য বরাদ্দ নম্বর হচ্ছে 70 এবং সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে এই 14টি এমসিকিউ প্রশ্ন আমরা আলোচনা করব, যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের কদাকে দেখো, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। সংহিতা, সংহিতা কথার অর্থ হচ্ছে সংকলন করা। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা আর্যভট্ট। গুপ্ত এবং গুপ্ত পরবর্তী আমলের ধর্মীয় উদ্দেশ্যে যে জমিদান করা হতো সেই ব্যবস্থাকে বলা হতো অগ্রহার ব্যবস্থা। পরবর্তী বৈদিক সাহিত্যকে হেয় করে দেখানো হয়েছে, পরবর্তী বৈদিক সাহিত্যে হেয় করে দেখানো হচ্ছে বৈশ্যদের। তাহলে কাদের হেয় করে দেখানো হচ্ছে? বৈশ্যদের হেয় করে দেখানো হচ্ছে। পঞ্চ মহাব্রত, পঞ্চ মহাব্রত প্রবর্তন করেন মহাবীর। তাহলে পঞ্চ মহাব্রত প্রবর্তন করেন কে? মহাবীর। ঋগ্বেদে বর্ণ বলতে গায়ের রঙকে বোঝানো হতো। সমুদ্র যাত্রাকে পাপ হিসাবে দেখতেন। তাহলে সমুদ্র যাত্রাকে পাপ হিসাবে দেখতেন কে? ব্রাহ্মণরা। তাহলে সমুদ্র যাত্রাকে পাপ হিসাবে দেখতেন হচ্ছে ব্রাহ্মণরা। শাকারি উপাধি, শাকারি উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছিল। ওয়ার কথার অর্থ শহর। গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো ভক্তি। হর্ষবর্ধনের রচিত 9 মুদ্রা রাক্ষস, বাকি দুটি অর্থাৎ রত্নাবলী এবং প্রিয়দর্শিকা হর্ষবর্ধনের লেখা। জীবক, জীবক জীবক ছিলেন বিম্বিসারের রাজবৈদ্য। প্রাচীন ভারতের গণিত সব থেকে বিকশিত হয়েছিল ব্রহ্মগুপ্তের দ্বারা। প্রাচীন ভারতে উপমহাদেশে চিকিৎসা শাস্ত্রকে বলা হতো উপবেদ। নাটকের পদ্মাকে সংস্কৃততে যবনিকা বলা হতো। সুয়াংজাং চীন থেকে উপমহাদেশে এসেছিলেন 630 খ্রিস্টাব্দে। মিশরকে নীল নদের দান বলা হতো, দান বলেছিলেন হেরোডোটাস। প্রথম রূপোর মুদ্রা চালু করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অভিজ্ঞান শকুন্তলা, এই নাটকটি রচনা করেন কালিদাস। তাহলে এখানে এমসিকিউ হিসাবে যে প্রশ্নগুলি রয়েছে, তোমরা এই এমসিকিউ প্রশ্নগুলি এমনভাবে পড়বে যে ফরম্যাটে এই প্রশ্নগুলি আসুক না কেন তার উত্তর দিতে পারো যাতে। এরপরে 14টি দেখো, নির্দেশ অনুসারে উত্তর দিতে হবে। বৈদিক যুগের শিল্প চর্চার হতো, শিক্ষা চর্চা কিভাবে হতো? মৌখিকভাবে। বৈশালীর আশেপাশে যে বজ্জিরা থাকতো তাদের বলা হতো লিচ্ছবি। তামিলনাড়ুর কোন বন্দরে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো? কাবিরিপট্টনম। তামিলনাড়ুর কাবিরিপট্টনম বন্দরের মাধ্যমে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো। মথুরা রীতির ভাস্কর্যে কোন চুনা পাথরের বেশি ব্যবহার হতো? তাহলে লাল চুনা পাথরের ব্যবহার সব থেকে বেশি হতো। মহাভারতে আদি নাম ছিল জয়কাব্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এসে থাকে। আটবিক কাদের বলা হতো? তাহলে মৌর্য শাসনে সময় যারা বনে বসবাস করত তাদের আটবিক বলা হতো। কাশ্যপন কি? কাশ্যপন হচ্ছে এক ধরনের প্রাচীন মুদ্রা। কেবলিন নামে পরিচিত ছিলেন। তাহলে মহাবীর কেবলিন নামে পরিচিত ছিলেন। এরপরে আসি কিছু শূন্যস্থান। দেখো, অথর্ববেদে রয়েছে জাদু মন্ত্রের সংকলন। অরাজতান্ত্রিক রাজ্যগুলিকে গণরাজ্য বলা হতো। তাহলে অরাজতান্ত্রিক যে রাজ্য সেই রাজ্যগুলিকে বলা হতো গণরাজ্য। গন্ডোফারনেস এর আমলে ড্যাশ খ্রিস্ট ধর্ম প্রচারে সেন্ট থমাস। তাহলে সেন্ট থমাস
বা উপমহাদেশে খ্রিস্টান ধর্ম প্রচার করতে এসেছিলেন। গোলমরিচের ফলনের জন্য বিখ্যাত হচ্ছে কেরালা। মুচ্ছ টিকম কথার অর্থ হচ্ছে মাটির তৈরি গাড়ি। এরপরে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন। মহাবলীপুরম, মহাবলীপুরম হচ্ছে রথের মতন মন্দির। গান্ধার শিল্পরীতি, তাহলে গান্ধার শিল্পরীতি হচ্ছে কুষাণ যুগ। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত হচ্ছে পাটলিপুত্র। দেখো ভদ্রবাহু দিগম্বর, তার দিগম্বর মতদর্শে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তিনি কোনো কিছুই পরিধান করতেন না, তার অনুগামীরাও। সত্য মিথ্যা নির্ণয় করো, তাহলে আদি বৈদিক যুগে সমাজে গবাদি পশু ছিল প্রধান সম্পদ, এটি সত্য। বীর রবিকীর্তি সমুদ্রগুপ্তের সহকবি ছিলেন, এটি মিথ্যা। মেহরৌলি লৌহ স্তম্ভে মরচে পড়েনি, এটি সত্য। ঋগ্বেদের কোথাও বাল্যবিবাহ সতীদাহ প্রথার উল্লেখ নেই, এটি মিথ্যা। রামায়ণের সাতটি কাণ্ড, এটি সত্য। এরপর আসি 2 নম্বরে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেইগুলি তোমাদের দেওয়া হয়েছে। তোমরা এখান থেকেও মুখস্থ করতে পারো লিখে, অন্যথায় বইয়ের থেকে দাগিয়েও পড়তে পারো। কৌটিল্যের অর্থশাস্ত্রের বইটির বিষয়বস্তু কি মুখস্থ করবে। আর্য সত্য কি মুখস্থ করবে। ত্রিরত্ন কি মুখস্থ করবে। পরের প্রশ্ন, দিগম্বর কাদের বলা হতো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংখ্যায়ন কি, সংখ্যায়ন কি এটিও পড়বে। অগ্রহার ব্যবস্থা কি, অগ্রহার ব্যবস্থা কি। স্নাতক কাদের বলা হতো। গুহাবাসী কি। দ্বাদশ অঙ্গ কি, তাহলে দ্বাদশ অঙ্গ কি। যবনিকা কি। এইগুলি দেখছো 2 নম্বরে, এই 2 নম্বরের প্রশ্নগুলি 1 নম্বরেও আসতে পারে, সেক্ষেত্রে ছোট করে লিখবে। ক্ষত্রপ কাদের বলা হতো, ক্ষত্রপ কাদের বলা হতো। তামিল সাহিত্যের 2টি মহাকাব্যের নাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেই থাকে। দুধ বিনিময় বলতে কি বোঝো, দুধ বিনিময় বলতে কি বোঝো। বিশল্যকরণী কি, তাহলে বিশল্যকরণী কি। স্ত্রীধন কি, স্ত্রীধন কি। তাহলে এই যে প্রশ্নগুলি দেখছো 2 নম্বরের প্রশ্নগুলি অতি অবশ্যই মুখস্থ করবে। এরপর এর থেকে সবগুলি না আসলেও তোমরা 80%-এর উপর প্রশ্ন কমন পেতে পারো। এরপরে দেখো 3 নম্বরে 5টি প্রশ্ন লিখতে হবে। কদিকে আর্যভট্ট জীবক, এই দুজন থেকে একটি টিকা আসতেই পারে। এলাহাবাদ প্রশস্তি এবং অশোকের ধর্ম, এখান থেকে এই 2টি থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবে আশা করি। গদাকে দেখো মৌর্য যুগের পোশাক পরিচ্ছদ এবং ঘরবাড়ি সম্পর্কে যা যেন লেখো, অথবা সুদর্শন রথ। এরপরে দেখো গান্ধার শিল্প অথবা রেশম পদ, গান্ধার শিল্প অথবা রেশম পদ। এরপরে চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে লেখো, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে লিখতে বলা হয়েছে। ফ্যাসিয়ান এর লেখায় ভারতীয় উপমহাদেশে সমাজ জীবনে যে চিত্র পাওয়া যায় সেটি আলোচনা করো। তক্ষশিলা মহাবিহার সম্পর্কে যা যেন লেখো, এটি খুব আসে। প্রাচীন ভারতীয় লিপি সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। তাহলে এই ছিল তোমাদের 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন। এই সাজেশন থেকে তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পাবে, এখান থেকে লিখে পড়তে পারো, অথবা বই থেকে দাগিয়ে এই প্রশ্নগুলি দাগিয়ে তোমরা মুখস্থ করে নিতে পারো। আমার এই ভিডিও যদি তোমাদের কোনো উপকারে আসে, অবশ্যই ভালো লাগে, তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে সহজে পাও।